একজন দিল্লি হাইকোর্টের বিচারপতি জাস্টিস যশবন্ত ভার্মার বাড়িতে প্রচুর বান্ডিল বান্ডিল নোট পাওয়া গেল। দুই অভিযুক্ত একটি কালভার্টের তলায় টেনে নিয়ে গিয়ে তার শরীরের গোপন অঙ্গে তারা স্পর্শ করে, তার পাজামার দড়ি খুলে দেয় এবং তাকে যৌন নিগ্রহের চেষ্টা করে। কমেডিয়ানদের উপরে তা অত্যাচার, ভাঙচুর, হুমকি এ সমস্ত চলছে এবং তাকে তাকে গ্রেপ্তার করার জন্য তাকে সমস্ত রকম উঠে পড়ে রেখেছে একটি সরকার। এরা সব বর্ণ হিন্দু, উচ্চ বর্ণের ছেলেপুলে। এরা কখনো একজন দলিত বা এই নিম্ন শ্রেণীর কাউকে, নিম্ন শ্রেণীর বা নিম্ন এই যে জাতির কাউকে এই তার সঙ্গে এই ধরনের কাজে লিপ্ত হতেই পারে না। আরেকজন বিচারপতি কাঠমুন্ডা বলছেন মুসলিমদের ইঙ্গিত করে। রাজনৈতিক যে নেতারা থাকবেন, মন্ত্রীরা থাকবেন, তারাই মূলত তারাই এই বিচারপতিদের নিয়োগ করবেন বা মনোনীত করবেন। ডেটা প্রোটেকশন বিল বলে যেটা আনা হচ্ছে, তাতে কিন্তু আখেরে তোমার আমার কথা বলা বন্ধ হয়ে যাবে। সরকার যেটা বলবে সেটাই হবে। এবং এই যে কুনাল কামরার ক্ষেত্রে আজকে যে যে ঘটনা দেখেছি, এক্স্যাক্টলি আমরা তাও কথা বলছি, সে কথা বলছে, কালকের দিনে সে আর কথা বলবার সুযোগ পাবে। ভারতের বিচার ব্যবস্থার এইরকম একটা নগ্ন চিত্র তিনি তুলে ধরেছেন গতকাল যে একটি তার ভাষণে, সেটাকে 4 মাস নিজের কাছে নিয়ে বসেছিলেন। 4 মাস ধরে তিনি তার রায়টাকে রিজার্ভ রেখেছিলেন কি একটি কিশোরীকে, হ্যাঁ হ্যাঁ রিজার্ভ রেখেছিলেন যে তাকে ধর্ষণ করার, এটাকে তিনি বলবেন যে যেটা ধর্ষণের মতো গুরুতর কিছু নয়, এইটা ভাবার জন্য তাকে 4 মাস তিনি। তা এই এই যদি বিচার ব্যবস্থার ইয়ে হয়, তৎপরতা হয়, গতি হয়। আমাদের যে কেন্দ্রের শাসক দল তারা কি বলছে, পিছিয়ে চলে যাও, একেবারে চলে যাও সেই পৌরাণিক যুগে, সেখানে কিরকম ভাবে গণেশের মাথায় ট্রান্সপ্লান্ট হতো, কি বৈদিক যুগে চলে যাও, কিরকম শিক্ষাও ছিল, সেই শিক্ষা বৈদিক প্যান্টস সেইটাই তৈরি করো। মেয়েদের কোনো তো অধিকারই ছিল না, কিশোরীদের তো দূরের কথা, মেয়েদেরই কোনো অধিকার ছিল না, নারীত্বের কোনো সম্মান ছিল না। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। ভারতীয় বিচার ব্যবস্থা এবং গণতন্ত্র নিয়ে একের পর এক এমন এমন ঘটনা ঘটছে যা সাম্প্রতিক অতীতে আমরা বোধহয় খুব বেশি দেখিনি। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে একজন দিল্লি হাইকোর্টের বিচারপতি জাস্টিস যশবন্ত ভার্মার বাড়িতে প্রচুর বান্ডিল বান্ডিল নোট পাওয়া গেল এবং সেই অগ্নিদগ্ধ নোটের ছবি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তুলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার তদন্ত শুরু হলো, কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, আজকে সকালেই আমি যে কাগজ দেখেছি, হিন্দু কাগজের প্রথম পাতায় খবর হয়েছে যে এখনো পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের যে নির্দেশ এই তদন্তে, সেই তদন্তের এখতিয়ার নিয়েই পিটিশন ইয়ে করা হয়েছে। এরকম ঘটনা আমরা যেমন দেখছি, তেমন আরেকটি অত্যন্ত বিতর্কিত ঘটনার রায় স্থগিত করে দেওয়ার আজকে নির্দেশ এসছে সুপ্রিম কোর্ট থেকে। সেটাও ভীষণ চাঞ্চল্যকর। সেটা হচ্ছে এলাহাবাদ হাইকোর্টে একটি নাবালিকাকে দুই অভিযুক্ত একটি কালভার্টের তলায় টেনে নিয়ে গিয়ে তার শরীরের গোপন অঙ্গে তারা স্পর্শ করে, তার পাজামার দড়ি খুলে দেয় এবং তাকে যৌন নিগ্রহের চেষ্টা করে। দুজন ট্রাক্টর চালক তারপরে এসে তাকে মেয়েটিকে রক্ষা করে, অভিযুক্তরা পালিয়ে যায়। তার পরবর্তীকালে এই মামলাটিকে যখন সুপ্রিম কোর্টে ওই অভিযুক্তরা যায়, হাইকোর্টে যখন, এলাহাবাদ হাইকোর্টে যখন অভিযুক্তরা যায়, তখন জাস্টিস রামনারায়ণ মিশ্র, একজন ওখানকার বিচারপতি, যিনি বিচারপতিদের প্রশিক্ষণও দেন, যারা বিচারক হন তাদের প্রশিক্ষণও দেন, সেই রামনারায়ণ মিশ্রের একটি রায় তারা দেন যে এইটা ধর্ষণ নয়, এটা খুব হালকা বিষয়, যৌন নিগ্রহের মতো বিষয় হতে পারে। এবং এই নির্দেশ নিয়ে, এই ধর্ষণ নয় বলা নিয়ে সমস্ত দেশময় শোরগোল হয়ে যায় এবং আজকে সুপ্রিম কোর্টের জাস্টিস বি.আর. গাভাই এবং এ.জি. মাসি তারা এই বিষয়টি নিয়ে আজকে স্থগিতাদেশ জারি করেছেন যে এই এলাহাবাদ হাইকোর্টের নট রেপ যে জাস্টিস, সেটাকে তারা শুধু স্থগিতাদেশ জারি করেই ক্ষান্ত হননি, তারা যে নির্দেশ দিয়েছেন তার মধ্যে বলা হয়েছে এটা অত্যন্ত অসংবেদনশীল এবং ইনহিউম্যান, একদম অমানবিক কাজ হয়েছে। এই দুটো শব্দ তারা প্রয়োগ করেছেন, যেটা আমাদের হয়তো কিছুটা আশ্বস্ত করতে পারে। কিন্তু তার সঙ্গে এর মধ্যে আবার জাস্টিস জাস্টিস অভয় এস ওকা,
তার একটি বক্তব্য সামনে এসছে। তিনিও সুপ্রিম কোর্টের একজন জাজ। আমাদের সাধারণ মানুষের প্রবল আস্থা রয়েছে বিচার ব্যবস্থার উপরে। সেটা কি সত্যিই তাই? তিনি অনেক পরিসংখ্যান দিয়েছেন যে কত 10 বছরে কত মামলা, কোটি কোটি মামলা, প্রায় 4.5 কোটির হিসেব তিনি দিয়েছেন। তারা সেগুলো মামলাগুলো তারা দেখেছেন যে এই মামলাগুলো কোনো বিচার হচ্ছে না, বছরের পর বছরে তারিখ পে তারিখ হচ্ছে। তো এরপরে কি করে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা রাখবে? এবং তার মধ্যে গণতন্ত্রের প্রতি যে নানা রকম আঘাত, সে কখনো কমেডিয়ানদের উপরে তা অত্যাচার, ভাঙচুর, হুমকি, এ সমস্ত চলছে, এবং তাকে তাকে গ্রেপ্তার করার জন্য তাকে সমস্ত রকম উঠে পড়ে রেখেছে একটি সরকার। তো এই সমস্ত বিষয়টি নিয়ে আমরা আজকে অত্যন্ত ইন্টারেস্টিং একটি আলোচনা এবং বিশ্লেষণ করতে চলেছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা বিশেষ করে এই আদালতের মামলাগুলো খুব গভীরভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখেন। গৌতম দা, আপনাকে আমরা প্রথমেই এই দর্শকদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে স্বাগত। আপনি এই মামলাগুলো একের পর এক যা ঘটছে দেশের, এগুলো যদি একটু বিশ্লেষণ করেন আমাদের কাছে, যে এই কি হচ্ছে দেশের মধ্যে সাম্প্রতিককালে, এরকম ঘটনা তো আমরা কোনোদিন দেখিনি। এইগুলো এরকম ঘটনা কি চলতেই থাকবে? সুব্রত, এটা তুমি যে প্রসঙ্গটা বললে তাতে আমি কতখানি আহ, বিশেষজ্ঞ আমি জানি না, কিন্তু আমার অবজারভেশন, পর্যবেক্ষণ আমি তোমাকে জানাতে পারি যে এটা আমার নয়, খুব অতি বড় বড় সমস্ত মানুষের পর্যবেক্ষণ, বড় বড় বিচারপতিদের পর্যবেক্ষণ, যারা অত্যন্ত সংবেদনশীল বিচারপতি, যারা অত্যন্ত স্থিতপ্রজ্ঞ বলে যাদের মনে করি, প্রজ্ঞায় যারা স্থিত থাকেন সেই ধরনের বিচারপতি। আমি তার মধ্যে একজনের নাম বলি প্রথমেই, যেহেতু এই এই মামলাটা উঠেছে, এই মামলাটার ক্ষেত্র বলে আমি বৃহত্তর ক্ষেত্রে যাব। এই যে মামলাটা উঠেছে, একটি কিশোরীকে তুলে নিয়ে গিয়ে একেবারে তার গোপনাঙ্গে হাত দেওয়া হলো এবং তাকে পায়জামার দড়ি ছিঁড়ে ফেলা হলো, এবং তখন হাইকোর্টের বিচারপতি সমস্ত শুনে তিনি কিন্তু রায় দিলেন না সঙ্গে সঙ্গে, তিনি রায় স্থগিত রাখলেন। চার তিনি মাস হ্যাঁ, এবং তিনি ভাবলেন, ভেবে তিনি বুঝলেন যে এটা কোনো ধর্ষণের ইচ্ছেই নয়। এই হচ্ছে তার মস্তিষ্কে প্রবাহে তরঙ্গ প্রবাহিত হলো যে এটা ধর্ষণের ইচ্ছা হতে পারে না। আমার এই প্রসঙ্গে লীলা শেঠের কথা মনে পড়ছে। লীলা শেঠ ভৌরী দেবী মামলার সময়, যেই বিখ্যাত ভৌরী দেবী মামলা, বিখ্যাত মামলা। ভৌরী দেবী ভৌরী দেবীকে 5 জন রেপ করেছিল, গ্যাং রেপ, শি ওয়াজ গ্যাং রেপ, হুম। এবং তাদের ছাড়া পেয়েছিল। কিন্তু সেটা ছিল ট্রায়াল কোর্টে। তবুও ট্রায়াল কোর্টে কি বলা হয়েছিল, যে এরা সব বর্ণ হিন্দু, উচ্চ বর্ণের হুম। ছেলেপুলে, এরা কখনো একজন দলিত বা এই নিম্ন শ্রেণীর কাউকে, নিম্ন শ্রেণীর বা নিম্ন এই যে জাতির কাউকে এই তার সঙ্গে এই ধরনের কাজে লিপ্ত হতেই পারে না। ঠিক। এই হচ্ছে তার অবজারভেশন ছিল। তো লীলা শেঠ বলেছিলেন একটা কথা, আর বইয়ে লিখেছেন, এই কথা বইয়ে লিখেছেন তিনি পরিষ্কার, যে এরা সবাই বেশিরভাগই, উনি অবশ্য এই এই যারা প্রথম ঢুকছে বিচারপতিদের বা বিচারকের আসনে, বলেছিলেন এরা সবাই ব্যাগেজ নিয়ে আসে, তাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ব্যাগেজ, যা শিখে এসেছে, যে সমস্ত জিনিস যে পরিবেশে মানুষ হয়েছে, সেই পরিবেশে যা যা শিখেছে তারা সেইগুলোকে নিয়ে আসে। তাদের প্রথম কাজ করা উচিত, তাদের রি-এডুকেট করা দরকার, তাকে নতুন ভাবে শিক্ষা দেওয়া দরকার। এই কথাটা তিনি বলেছিলেন, নতুন ভাবে শেখাতে হবে। গৌতম দা, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। এলাহাবাদ হাইকোর্টে যিনি এই রায়টা দিয়েছিলেন, জাস্টিস হুম রাম মনোহর মিশ্রা, হুম নামের 3টি অংশই আহ, হুম লক্ষ্য করার হুম মতো, রাম, মনোহর এবং মিশ্রা। তা বিশ্বাস, এই ইয়েস। মিশ্রা, এই মিশ্রাজি, তিনি হুম কলেজিয়াম প্রথায় আসেননি। তিনি জুডিশিয়াল সার্ভিস হুম থেকে, লোয়ার কোর্ট থেকে পদোন্নতি এসছেন। ঘটে তিনি হাইকোর্টে এসছেন। এবং হ্যাঁ। তিনি এখন যে বিচারক যারা নিম্ন আদালতে যারা পরীক্ষা দিয়ে জয়েন করেন, তিনি তাদের হুম প্রশিক্ষণ দেন। অতএব আপনি বুঝ- যেটা হুম রিলেশনের কথায় বললেন যে এদের হুম যে হুম প্রশিক্ষণের ব্যাপার, ইনি কিন্তু হ্যাঁ। জাস্টিস মিশ্রই কিন্তু প্রশিক্ষণ দেন। যাকে আজকে হুম বলা হচ্ছে তিনি ইনহিউম্যান হুম এবং হুম একটা অসংবেদনশীল, ইনসেনসিটিভ হুম রায় দিয়েছেন। হুম আহ, হুম তিনি কিন্তু প্রশিক্ষক বিচারকদের, হ্যাঁ। আজ- লখনৌ। আজকে একটা সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছে বলে ঠিক আছে আমরা উন্মুক্ত কণ্ঠে বলতে পারছি,
এই জিনিসটা যে কতটা অসংবেদনশীল, কতটা স্পর্শকাতর, কতটা মর্মবিদারক, এটা ভারতবর্ষের কোন মানুষটা বলবেন না? সবাই বলেছেন, কিন্তু হাইকোর্টের বিচারপতি বলছেন না, তা নয়, এটা নয়, এটা ধর্ষণের ইচ্ছাই নয়। এটা তুমি যেটা বললে একটা 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 মামুলি মামলা আর কি। ঠিক আছে, এটা করেছে, এটার মধ্যে কোনো ধর্ষণের ইচ্ছাই প্রকাশ পাচ্ছে না। বেশ, এবারে তাকে স্বভাবতই এই যে এই সুপ্রিম চার কোর্ট মাস সময়টা নিয়ে এটা তিনি ভেবে, এই ভাবার ভেবে প্রক্রিয়াটাও খুব তিনি, হ্যাঁ, দীর্ঘ, এবং সেই ভাবনার মধ্যে অনেক কিছু ঢুকে যাওয়ার কি অনেক সম্ভাবনা আছে, অনেক রকম নানা রকম বিষয় যেগুলো নিয়ে আজকে সমালোচনা করার জায়গায় এবং বোধহয় আমরা এসে গেছি জাস্টিস ওকার বলার পরে। না, নট অনলি দ্যাট, এইটা কিন্তু এই বিহার গবাই নিজেই বলেছেন, ওরাই বলেছেন, যখন বলা হয়েছিল, একটা কথা বলা হয়েছে, তখন তার পক্ষ নিয়ে, ওই অভিযুক্তের পক্ষ নিয়ে বলা হয়েছিল যে আগের কোর্টে যা হয়েছে না হয়েছে, বা এই যে বলা হচ্ছে, এই যে সুপ্রিম কোর্ট যেটা বলছে, এইটা যেন মিডিয়াতে প্রকাশিত না হয়, এইরকম অর্ডার দিন, এটা এইটা বলা হয়েছিল। তখন জাস্টিসটা বলেছেন সুপ্রিম কোর্টের, আমরা এটা তো দেবই না, প্রশ্নই ওঠে না, দিতাম কিনা সে তো পরের কথা, কিন্তু সবচেয়ে বড় কথা, হাইকোর্টের জাস্টিস 4 মাস বিবেচনা করে এইটা দিয়েছেন রায়টা, অতএব এইটা সবার জানা উচিত। একদম ভেবে দেখো কতটা, এটা কি বলবো আর, ঠিক এটা ঠিক কিভাবে ঠিক। সেন্সর করা। উনি এক্স্যাক্টলি এই কথাটা বলেছেন, যে সবারই জানা উচিত যে 4 মাস বিবেচনা করার পরে তিনি এই রায়টা দিয়েছেন। এক্স্যাক্টলি, এটা এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমার কিন্তু এখানে প্রশ্ন নয়, আমার প্রশ্ন হচ্ছে সামগ্রিক ভাবে দেখছি। এবার দেখো তুমি, পরপর মামলা, যে অন্য আরেকটা যে এলাহাবাদ হাইকোর্টের মামলা, যেটা আমরা দেখলাম, নোটের বান্ডিল, তাড়া তাড়া নোটের বান্ডিল পুড়ে যাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং সেটা দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস সেই ছবি পোস্ট করলেন এবং ছবিটা দিলেন সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট সেটা ওয়েবসাইটে দিল, এবং সবাই দেখতে পেলাম, সারা বিশ্ব দেখতে পেল। ঠিক। তারপরে কি হলো? তারপরে এলাহাবাদ হাইকোর্টের বার সাংঘাতিক প্রতিবাদ করলো, প্রতিবাদে পথে নামলো, এবং আমরা সেই মিটিং এর ছবি দেখেছি, সোশ্যাল মিডিয়ায় এসেছে, সাংঘাতিক প্রতিবাদ, এবং তারা দেখা করেছেন চিফ জাস্টিসের সঙ্গে, তারা দেখা করেছেন, তারা দেখা করে 4টে দাবি জানিয়েছেন। 4টে দাবির মধ্যে তারা 4টে দাবি জানিয়েছেন সিজেআই এর কাছে, সঞ্জীব খান্নার কাছে। তাদের দাবির মধ্যে একটা ছিল তুমি যেটা বললে, যে এফআইআর করতে হবে। হ্যাঁ। এইটা ছিল একটা দাবি, প্রথম দাবি, এফআইআর করতে হবে। তাছাড়া আরো দাবি ছিল যে তাকে এখন কোন রকমের এজলাসে পাঠানো যাবে না, এলাহাবাদে পাঠানো যাবে না, এবং তাকে সমস্ত কাজ থেকে বিরত রাখতে হবে। এইটা এই 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 এইরকম এবং ঘটনার তেরো চারখানা দিন হয়ে গেছে, এফআইআর দায়ের করা হয়নি। না, চোদ্দই চারখানা মার্চের দাবি। ঘটনা। হ্যাঁ, এই সঙ্গে এলাহাবাদ বার এটাও বলেছে, দাবি পূরণ না হলে তারা বলেছিল অনির্দিষ্ট কালের জন্য স্ট্রাইক করা হবে ঠিক। এলাহাবাদ বারে। আচ্ছা, এবারে তাকে জিজ্ঞাসা করা হয়, অনিল তিওয়ারিকে, মানে বারের প্রেসিডেন্ট, তাকে জিজ্ঞেস করা হলো যে চিফ জাস্টিস কি বলেছেন, তো উনি বলেছেন যে চিফ জাস্টিস শুধু না, 5জনই, যে কনস্টিটিউশন বেঞ্চে যে 5জন ছিলেন, সে তারা সবাই শুনেছেন, মনোযোগ দিয়ে শুনেছেন, তার বেশি কিন্তু অনিল তিওয়ারি কিছু বলেননি। তখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনাদের স্ট্রাইকের কি হবে, উনি বলেছেন, খুব একটা আহ, গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, উনি বলেছেন ধর্মঘটের ডিসিশন তো আমি একা নিই, সিদ্ধান্ত 35,000 মানুষ আছেন, 35,000 আইনজীবী আছেন, হুম। তারা যা বলবেন সেটাই হবে। তার মানেটা কি? পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এটা এত সহজে এই আগুন নিভবে না, এই আগুনটা জ্বলবে। আমরা যে যে কিন্তু আমার বক্তব্য, তুমি যেটা বললে এক্স্যাক্টলি, এইটা যদি বিচারপতিদের জায়গায় চলে যায়, মানে আমাদের যে বিচারালয় যাকে বলি, সেখানে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যদি এটা চলতে থাকে, তাহলে তার প্রতিক্রিয়া কি হবে? আমার মনে হয় সামাজিক স্তরে ঘটনাগুলো এমন ভাবে এগিয়েছে, এমন ভাবে যাচ্ছে, যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এর পেছনে একটা সূক্ষ্ম খেলা চলছে। সেই সেই সূক্ষ্ম খেলাটা কি? একদিকে রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি, একনায়কতন্ত্রের একটা প্রবণতা, গণতন্ত্রকে শেষ করার প্রবণতা, সংবিধান বিরোধিতা,
সংবিধানের বিরুদ্ধে যাওয়ার প্রবণতা, কিন্তু কিভাবে? সরাসরি নয়, ইন্দিরা গান্ধীর মতো নয়, সরাসরি নয়। সরাসরি হলে লড়াই করা যায় না, সরাসরি শত্রু আমি দেখছি আমার বিরুদ্ধে, আমি পথে নামবো। এটা সরাসরি নয়, অনেক গোপনে, অনেক কৌশলে প্রতিটা মুহূর্তে এমন এক একটা আইন পাশ করা হচ্ছে, বিল আসছে। দেখো এবারে ধরো, এই যে আমরা বলছি এত কথা, এগুলো কি নিয়ে বলছি? আমরা কিন্তু আইনের ব্যাখ্যা নিয়ে বলছি, আমরা আইন নিয়ে তো বলতে পারবো না, আইনটা তো ফিক্স। এই যে ব্যাখ্যাটা সুপ্রিম কোর্ট এটা করলো, তাই ঠিক আছে, সুপ্রিম কোর্টে যারা করলেন আমরা মেনে নিচ্ছি, তারা আমাদের কাছে মনে হয়েছে হ্যাঁ, তারা দুটো ক্ষেত্রে আমাদের মনে হয়েছে হ্যাঁ, তারা অত্যন্ত সুচারুভাবে বিচার ব্যবস্থাটা চালাচ্ছেন বলেই এটা হয়েছে। কিন্তু হাইকোর্টে তো তা হলো না, পরপর দেখতে পাচ্ছি হলো না। এর আগেও হয়েছে, এলাহাবাদ হাইকোর্টেও হয়েছে, আমরা জানি কিভাবে কথা বলা হয়েছে। এটা পাকিস্তান নাকি বলা হচ্ছে, সরাসরি বিচারপতি এই ধরনের কথা বলেছেন। আরেকজন বিচারপতি কাঠমুন্ডা বলছেন, মুসলিমদের আহ, ঠিকই। ইঙ্গিত করে বলেছেন। কাজেই কালকের দিনে যদি সুপ্রিম কোর্টেও এই বিচারপতিরাই আসন অধিকার করেন, তখন আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? গৌতম দা, আবার একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। দুটি হ্যাঁ। ঘটনা কিন্তু আমাদের খুব, মানে সুপ্রিম কোর্টের কয়েকটা ঘটনা যে আমাদের মূল ধরে নাড়িয়ে দিয়েছিল বিচার ব্যবস্থা, হুম। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে একজন প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, যিনি বাবরি হুম। মসজিদের রায় দেওয়ার পরে, অবসর গ্রহণের হুম। পরে তাকে হুম। একটি দল তাকে রাজ্যসভার সদস্য করে দেয়, সদস্য কোন? সদস্য হুম। করে দেয়। এই একটি ঘটনা। হুম। এবং পরবর্তীকালে আরেকজন প্রাক্তন, সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি, যিনি ঈশ্বরের হুম। কাছ থেকে বা ওই রায়ের ইয়ে পেয়েছেন, নির্দেশ পেয়েছেন, হুম। প্রকাশ্যে হুম। বলার পরে তার অন্যরকম হুম। পরে তিনি ব্যাখ্যা দিয়েছেন অবশ্যই। ব্যাখ্যা দেওয়ার হুম। পরে তিনি সরাসরি আহ, ছবি শুট, মানে শুট করেন, যাতে প্রধানমন্ত্রী সঙ্গে তিনি হুম। গণেশ পুজো করছেন। এই দুটি হুম। ঘটনা কিন্তু হুম। আমাদের একদম বিচার ব্যবস্থার, আমার মনে হয় ওই সময় সাধারণ মানুষের একদম বড় ধাক্কা। এই দুটি ঘটনায় পরপর কিন্তু আমরা মূল ধরে তারা কিন্তু নাড়িয়ে দিয়ে গেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, প্রথম দা। এইবারে কি হলো, তুমি যেটা বলছো একদম খুব একেবারে খাঁটি কথা, শুধু দুজন নয়, আরো অনেক আছে আমি বলতে আরো পারি। অনেক আছে, এই ঠিক। এত আরো আরো অনেক আছেন যারা অত্যন্ত বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত হয়েছেন, এই যে রিটায়ারমেন্টের পরে, পোস্ট রিটায়ারমেন্ট হয়েছেন অনেকে। আমার বক্তব্য হচ্ছে এবং বাংলার এই যে একজন যে বিচারপতিও আছেন, তিনি হ্যাঁ সদস্য আছেন। হয়েছেন হ্যাঁ, লোকসভার, এবং হ্যাঁ, হ্যাঁ তিনি সরাসরি তিনি রাজনৈতিক দল। সরাসরি রাজনৈতিক দলে ঢুকেছেন, এবং শুধু তাই নয়, তিনি যা যা মন্তব্য করেছিলেন সে কোনো বিচারপতিকে এর আগে আমরা ওই ধরনের মন্তব্য করতে দেখিনি। দেখিনি, আমরা শুনিও নি, কোনোদিন দেখিনি, বা ভাবতেও পারতাম না এই ধরনের মন্তব্য করা যায়। উনি হুম, ওই পদে থেকে এটা করতে পারেন, ঠিক। করেছেন। এবারে তাহলে একটা জিনিস ক্রমেই, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রকাশিত হচ্ছে, যে যে রাজনৈতিক দল, যে দলে বিশেষ করে ক্ষমতায় আছে, সেই দল যেটা চাইবে সেই ধরনের যদি আইন প্রণয়ন করে, এই ব্যাখ্যা তো করবেন বিচারপতিরা। এইবারে এইটা ক্ষতিটা কে করে দিলেন? আরো ক্ষতি কারা করে দিচ্ছেন? মূলত ক্ষতি করছেন এই যে যে যারা হাইকোর্টের যে বিচারপতিদের কথা বলছি, তারা একটা অন্য অন্যভাবে ক্ষতি করছেন সমাজের। কি ক্ষতিটা ক্ষতি করছেন আমি বলছি, ক্ষতিটা এই জন্য হচ্ছে যে তারা কিন্তু প্রকারান্তরে এই যে বিচার সভার যে অটোনমি, বিচার সভার যে ক্ষমতা, সেটাকে খর্ব করে দিচ্ছেন। কেননা দেখো, এই ঠিক হাইকোর্টের, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির পরেই, এই যে আহ, আগুনে নোট পুড়ে যাওয়ার পরেই যেটা সংসদে উঠলো, যে এবারে কলেজিয়াম সিস্টেমটাকে বাদ দেওয়ার সময় এসেছে। কলেজিয়াম সিস্টেমটাকে বাদ দিয়ে সরকার নির্ধারিত পথে এই বিচারপতিদের নিয়োগ করা হবে। ঠিক আছে, এতে কি হবে? এটা একটা দিকে অটোনমি, এইটা জুডিশিয়ারির অটোনমি কিন্তু খর্ব হবে, হবেই, হতে বাধ্য হবেই, কারণ এটা রাজনৈতিক যে নেতারা থাকবেন, মন্ত্রীরা থাকবেন, তারাই মূলত, তারাই এই এই বিচারপতিদের নিয়োগ করবেন বা মনোনীত করবেন। এটা একটা ক্ষতি হচ্ছে, এটা ক্ষতি হবে ভবিষ্যতে, কিন্তু ভীষণ ক্ষতি হতে পারে। কারণ এমন কোন লোক সেখানে থাকবে বলে মনে হয় না, যে যারা ক্ষমতায় আছে তারা অন্যদের পরামর্শ নিয়ে কাউকে বিচারপতি করবে, এরকম আমার তো মনে হয় না। আমি সেরকম দেখতে পাচ্ছি না। কাজে সমস্তই যে বারবার কি, যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো, সেগুলো যদি সমস্তই কুক্ষিগত হয়ে যায় একটা ক্ষমতার কাছে, তখন কিন্তু
দেশের পক্ষে সবচেয়ে বিপন্ন হয় গণতন্ত্র। এবং এই গণতন্ত্রে বিপন্ন হওয়ার কিন্তু অনেক কটা ধারা আছে। তুমি যেটা বলছিলে বৃহত্তর প্রেক্ষাপটে, সুব্রত, আমি এই প্রসঙ্গে একটু বলেই আমি থামছি, তারপরে তোমার প্রশ্ন শুনছি। ঠিক এই যে গণতন্ত্র বিপন্নটা কোথায় হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ভীষণভাবে। দেখো, সুপ্রিম কোর্টে, এই পার্লামেন্টে যে যে বিল আনা হচ্ছে, ডেটা প্রোটেকশন বিল বলে যেটা আনা হচ্ছে, তাতে কিন্তু আখেরে তোমার আমার কথা বলা বন্ধ হয়ে যাবে, সরকার কারো যেটা সম্পর্কে বলবে বলতে পারেন, সেটাই হবে। কারো সম্পর্কে। এবং এই যে কুনাল কামরার ক্ষেত্রে আজকে যে যে ঘটনা দেখেছি, এক্স্যাক্টলি আমরা তাও কথা বলছি, সে কথা বলছে, কালকের দিনে সে আর কথা বলবার সুযোগ পাবে না। এই সুযোগটাও সে পাবে না। তার অনেক আগেই কোনো মামলাও হবে না, তাকে আগে ধরে ভরে দেওয়া হবে জেলখানায়। তারপরে কিভাবে তার বিচার চলবে, উই ডু নট নো, হি অলসো উড নো, ও কিছুই জানবে না। সুব্রত, এইটা আমাদের কাছে সবচেয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে আমার মনে হচ্ছে। হুম। আজকে আমি প্রথমে একটু আপনাকে, গৌতম দা, আজকে আজকে একটা খবর এসছে। সেটা হচ্ছে হুম। আসামের একজন সাংবাদিক, হুম। আহ, আম, তিনি একটি ব্যাংকের, কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতি নিয়ে তিনি হুম। লেখনী ধরেছিলেন, তিনি খবর হুম। করছিলেন। তাকে হুম। গ্রেপ্তার করা হয়েছে, তাকে জেলে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে যে তিনি একজন উপজাতি মানুষকে নাকি গালাগালি করছিলেন, ওই যখন তিনি ব্যাংকে ওই হুম। ম্যানেজারের সঙ্গে কথা বলতে যান, তখন তিনি নাকি একজন উপজাতি, অ্যাট্রোসিটিস অ্যাক্টে তাকে, নন বেলেবল সেকশনে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই নিয়ে আসামের সাংবাদিকরা গুয়াহাটিতে আজকে প্রতিবাদ জানিয়েছে, এবং ওই ইয়ের সামনে আসাম প্রেস ক্লাব, তারাও কিন্তু আজকে প্রতিবাদে সামিল হয়েছে। তো এই আপনি যেটা বললেন, এই কুনাল কামরা এবং মত হুম। প্রকাশের এবং বাক স্বাধীনতার যে ব্যাপার, সেখানে প্রতিটা পদে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় তা সেগুলো পদদলিত হচ্ছে সেই ইয়েতে। হুম। আহ, এই প্রসঙ্গেই আমি জাস্টিস ওকার একটা কথা, হুম। তিনি হুম। গতকাল একটা বক্তৃতায় তিনি বলেছেন যে হুম। ভারতের বিচার ব্যবস্থার উপরে আমরা নিজেরাই পরস্পর পরস্পরকে বলি যে সাধারণ মানুষের খুব আস্থা আছে, কিন্তু হুম। আসলে কি সত্যি তাই? যে আমরা যদি তার সত্যি তাই। ফ্লসটাকেই, আমরা যদি তার ফাঁকটাকেই না বুঝতে পারি, তাহলে এই রোগটা সারবে কি করে, এটাকে আমরা শোধরাবো কি করে? এবং তিনি তার প্রসঙ্গে উদাহরণ দিয়েছেন যে গত প্রায় নিম্ন আদালতে 4.5 কোটি, তিনি বলেছেন একদম হিসেব দিয়ে, 4.54, মানে 4,54,00,000 মামলা লক্ষ। গত হুম। 10 বছরের বেশি সময় ধরে পেন্ডিং পড়ে রয়েছে। তো হুম। ভারতের বিচার হুম। ব্যবস্থার এইরকম একটা নগ্ন চিত্র তিনি তুলে ধরেছেন গতকাল যে একটি হুম। তার ভাষণে। তো হুম। এটাতে এই সারা ভারতের বিভিন্ন বড় বড় মিডিয়ায় আজকে খবরের কাগজে জাস্টিস ওকার কথা ছাপা হয়েছে। তো এই হুম। ভারতের বিচার ব্যবস্থার এখন অবস্থা, আপনি সেটার সঙ্গে যে গণতন্ত্র রিলেট করলেন, সেটা সত্যি বৃহত্তর প্রেক্ষাপটে দুটোর মধ্যে ইয়ে আছে। আমরা এর পরে যে প্রসঙ্গটাতে যদি আমরা ঢুকি, যে, একটা একটা কথা আমি হ্যাঁ বলুন সুব্রত, বলুন একটা বলুন। কথা এই প্রসঙ্গে বলে দিই। আমার মনে আছে কোনো এই আহ, আহ, নরিম্যান, নরিম্যান মানে ফোলিও নরিম্যান নন, এই আহ, যাই হোক, আমি নরিম্যানই বলেছেন। একটা প্রসঙ্গ বলেছিলেন যে আমাদের ভারতবর্ষে একটা সময় ছিল যখন রাজনীতি প্রতি পদক্ষেপে মানুষের প্রত্যেকটা ব্যাপারে মাথা গলাতো না, নাক গলাতো না একেবারেই। তখন মানুষের মধ্যে একটা সদ্ভাব ছিল, এবং প্রচুর, উনি একদম এক্স্যাক্টলি এটা বলেছেন, প্রচুর সমস্যা মানুষ নিজেদের পাড়ায়, এলাকায়, পঞ্চায়েতে নিজেদের মধ্যে বসে না ঠিক করে নিত, সমস্যার সমাধান হয়ে যেত। উনি এটা এক্স্যাক্টলি বলেছেন। বলছেন এখন সেটা সমস্ত ক্ষেত্রেই ক্রমাগত রাজনীতি ঢুকে কি হয়েছে, মানুষে মানুষের বিদ্বেষ আর দেশ আর এত বেড়ে গেছে। আর এই যে ক্ষমতার লড়াই, যে রাজনীতি মানে তো ক্ষমতা, সে ক্ষমতা দেখাবার জন্য সে সমানে আরোপ করবে নিজের ক্ষমতাটাকে, যার জন্য কি হচ্ছে, সমস্ত জিনিসই আলটিমেটলি কোর্টের কাছে চলে আসছে। কেননা কোর্টের কাছে এলে এবারে যে রাজনৈতিক দল আছে সে তার ক্ষমতাটাকে সেখানে ইউজ করতে পারবে। এক্স্যাক্টলি এই করে বেড়েছে, আরো বেশি বেড়েছে। এই প্রসঙ্গটা কেন বললাম, যে এত মামলা আছে, যে মামলা হয়তো অনেক সহজেই এর আগে সলভ হয়ে যেতে পারতো, সমাধান হয়ে যেতে পারতো, কিন্তু সেটা করা হয় না, আটকে দেওয়া হচ্ছে। আটকে দেওয়া হচ্ছে একটাই কারণে, আটকে দিচ্ছে শাসক যারা, তারা নিজেদের ক্ষমতার জন্য এটা করছে, যে যাতে নিজের ক্ষমতাটা যে বলবৎ করা যায় এই আইনের মারফত। এবং
তার শেষ ধাপটা তুমি যেটা বললে, শেষ ধাপটা হচ্ছে এটাই, এই যদি বিচার সভাটাকেও নিজেদের কন্ট্রোলে, টোটালি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসা যায়, তাহলে গণতন্ত্র বলে আর কিছু বিশেষ থাকবে বলে আমার মনে হয় না। সুব্রত, এটাই বলছিলাম। প্রথম আপনি একদমই ঠিক বলেছেন, কেননা এইটাই সব থেকে আজকে আমার কাছেও খুব ইন্টারেস্টিং লেগেছে, যে যখন ওই সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জাস্টিস হুম গাভাই এবং জাস্টিস মাসি যেটা বললেন, যে হুম 4 মাস হুম ধরে তিনি ভেবেছেন, তাহলে একটা মামলা তিনি সেদিনই শেষ করতে পারেন, 1 সপ্তাহের মধ্যে শেষ করতে পারেন, তিনি সেটাকে 4 মাস নিজের কাছে নিয়ে বসেছিলেন। 4 মাস হুম ধরে তিনি তার রায়টাকে রিজার্ভ রেখেছিলেন, কি একটি রিজার্ভ কিশোরীকে রেখেছে। হ্যাঁ, হ্যাঁ, রিজার্ভ রেখেছিলেন, যে তাকে হুম ধর্ষণ করার এটাকে তিনি বলবেন যে যে এটা ধর্ষণের মতো গুরুতর কিছু নয়, এইটা ভাবার গুরুতর। জন্য তাকে 4 মাস তিনি। তা এই এই যদি বিচার ব্যবস্থার ইয়ে হয়, তৎপরতা হয়, যদি একটা গতি হয়, তাহলে তো তারিখ হুম পে তারিখ পড়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং আমরা জানি তার আমাদের কারণ রাজ্যের হচ্ছে। গুরুত্বপূর্ণ অনেক মামলা, আপনি হুম আমাদের ডিএ মামলা রয়েছে, এবং তার সে হুম কবে শেষ তার শুনানি হয়েছে তা সবাই ভুলে গেছি আমরা, এবং হুম আর হুম কবে সেটা উঠবে সেই মামলা, হুম সেটা আমরা কেউ হুম জানি না। এটা তো, না। এই তো বিচার ব্যবস্থার আজকে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো হুম বিচার ব্যবস্থার খুব বেশি সমালোচনা করা তো সম্ভব নয় আমাদের পক্ষে। হুম তো সেটা হুম বিচারপতিরাই যেহেতু করছেন বলে আমরা একটু মুখ খুলতে হুম পারছি আইনের হুম ইয়েতে। তো তারাই হুম বলছেন, যেহেতু জাস্টিস ওকা বলেছেন যে আমরা হুম মানুষ মানুষ বিচার ব্যবস্থার উপরে কতটা হুম আস্থা রাখছে সেটা আমরা জানি না, আমরা নিজেদের পিঠ হুম চাপড়াচ্ছি। হ্যাঁ, তো সেই হুম জন্য হুম। আমরা বলতে পারছি, এবং তার ফল আপনি বলতে যেটা পারছি। এক্স্যাক্টলি তুমি যেটা বলছো এটা আমরা এখন তাও একটু খানিকটা হয়তো বলতে পারছি, এই মানে কেন বলতে পারছি ওই একটাই কারণ। তবে এটাও ঠিক যে যে বিচার ব্যবস্থাটা আমরা দেখে অভ্যস্ত ছিলাম, এই বিচার ব্যবস্থাটার সঙ্গে তার একটা ফারাক দেখতে পাচ্ছি। তবে দিন এগিয়ে গেলে আইন যেমন এক জায়গায় থেমে থাকে না, আইন তো পাল্টে পাল্টে যায়। আজকের দিনে যেটা আইন কালকের দিনে সেটা আইন নাও থাকতে পারে। আজকে আবার কালকের দিনে যেটা আইন সেটা আবার তারপরের দিন আইন সেটা নাও থাকতে পারে। আজকে কালকের দিনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অপরাধ ছিল, আজকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কোনো অপরাধ নয়। এরকম পাল্টে পাল্টে যেতেই পারে, যেমন সভ্যতা এগোয়। কিন্তু যদি সেটা পিছিয়ে পিছিয়ে যায়, সেটাই তো সবচেয়ে মারাত্মক। এইটা তো পিছিয়ে যাওয়া হচ্ছে না, আমরা পিছিয়ে সব দিকে পিছিয়ে যাচ্ছি। এবারে দেখো কিরকম ভাবে আমি আমি বলতে পারছি সমীকরণটা খুব পরিষ্কার হয়ে যাবে। একদিকে আমাদের যে কেন্দ্রের শাসক দল তারা কি বলছে, পিছিয়ে চলে যাও, একেবারে চলে যাও সেই পৌরাণিক যুগে, সেখানে কিরকম ভাবে গণেশের মাথায় ট্রান্সপ্লান্ট হতো, কি বৈদিক যুগে চলে যাও, কিরকম শিক্ষাও ছিল, সেই শিক্ষা বৈদিক প্যান্টস সেইটাই তৈরি করো বলছেন। আর এখানে কি হচ্ছে, এখানে বলা হচ্ছে একটি কিশোরীকে ধর্ষণের মামলা এটা নয়, ধর্ষণের ইচ্ছাও এটা নয়। এটা তো আগে বলা হতো, একটা সময় বলা হতো মেয়েদের কোনো তো অধিকারই ছিল না, কিশোরীদের তো দূরের কথা, মেয়েদেরই কোনো অধিকার ছিল না, নারীত্বের কোনো সম্মান ছিল না। তুমি দেখো সেখানে ফিরে ফিরে যাচ্ছি। তাহলে একটা কোথাও একটা যেন মনে হচ্ছে তুমি একটা খুঁজে পাবে, একটা কোথাও একটা তালমেল, একটা সমীকরণ তুমি খুঁজে পাবে, দেখতে পাবে। এই যে ব্যাগেজটার কথা বলছি, যে ব্যাগেজের কথা বলছি, যে যে পরিবার যে পরিবেশের কথা বলছি, যেটা মানুষ যদি আমরা নিয়ে আসি, আমাদের রি এডুকেশনের কথা যেটা বলেছেন লীলা সেন, সরকার নিজেই যদি উল্টো শিক্ষাটা দিতে শুরু করে, এবং যে সেই শিক্ষায় প্রশিক্ষিত হয়ে মাথায় বসবে তাকে যদি পুরস্কার দিতে শুরু করে, তখন কি হয়? তখন তো সাংঘাতিক। সে তো আমার বিখ্যাত গল্পের মতো, সেই রামের গল্পের মতন হয়ে যায়। রামের বিশ্বাস নিচ্ছিলেন, তোর ধনুকের তলায় একটি ব্যাঙ চাপা পড়েছিল, চিৎকার চেঁচামেচি করেনি, যখন তুললেন তখন লেগে রক্তাক্ত হয়েছে, বললে তুমি চেঁচালে না কেন? বললো অন্য সবাই যখন আমাকে মারে আমি বলি হে রাম বাঁচাও, আর রামই যদি আমাকে মেরে ফেলে আমি কাকে বলবো? কি বলে বলবো? কাকে দিয়ে বলবো যে বাঁচাও? তো এই তো তাই। হ্যাঁ, তো এই তো ঠিক এক্স্যাক্টলি তাই হচ্ছে। আমি যদি সবার উপরে যদি এই ক্ষমতা চলে আসে, গণতন্ত্রের জায়গায় যদি সে গণতন্ত্রের মুখোশে পড়ে যদি একনায়কতন্ত্র চলে আসে, এবং সেই একনায়কতন্ত্র কৌশলে যদি ঢুকে পড়ে, তুমি তো তাকে আটকাবে কি করে? তুমি কিভাবে তুমি তাকে আটকাবে? সেটা কারণ সেটা বুঝতেই তো লাগবে 10 বছর। তারপরে তুমি কি করবে সেটা পরের কথা। বাই দ্যাট টাইম তো সমস্ত কিছু অধিকার হয়ে গিয়েছে। আর কিছু তোমার করার নেই, ইউ হ্যাভ গট নাথিং টু ডু উইথ দিস। সামান্য একটা একটা সিনেমায় দেখে যদি একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়,
একটা সিনেমা চালু করে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় আজকের দিনে, তো কালকে দিয়ে 5টা সিনেমা করে তো যুদ্ধ লেগে যাবে, ইজিলি করে দেওয়া যায়। ইউ ক্যান স্টার্ট এ ওয়ার, বাস হয়ে গেল। যুদ্ধ লেগে গেলে দেশের লোক বলে যাও যুদ্ধে যাও, সবাইকে দেশপ্রেমিক হয়ে যুদ্ধে চলে যাও, যা খুশি হতে পারে। এবং আমি কেন বলছি এই কথাটা, শুনে মনে হচ্ছে কিন্তু একটা দেশের কথা তোমার মনে পড়বে, এই এই জিনিসই হয়েছিল একটা সময়, যে কত খারাপ কত খারাপ, সব যুদ্ধে যেতে হবে, সব যুদ্ধে যেতে হবে, এ তো হয়েছিল কম। ঠিক। আমার চিন্তার হচ্ছে এটাই, যে এর ফলে যে ভারতকে আমরা চিনতাম, যে ভারতে আমরা ছিলাম, যেখানে আমরা মুখ ফুটে কথা বলতে পারতাম, হাসতে পারতাম, ব্যঙ্গচিত্র আঁকতে পারতাম, নেহেরুকেও যা তা বলতে পারতাম, প্রয়োজনে ইন্দিরা গান্ধীকেও বলতে পারতাম, হ্যাঁ তাতেও শাস্তি হয়েছে কিছু কিছু, কিন্তু এরকম শাস্তি হয় কোনোদিন, যে এখন যেটা করা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এটা। সরকার এক্স্যাক্টলি এর পেছনে আমি মনে করি সরকারের একটা বিশাল ভূমিকা আছে। সরকার যদি চেষ্টা না করে, তাহলে আগামী দিনে আমি জানি না, শুধু বিচার বিভাগকে দিয়েও আমার মনে হয় না, শুধু বিচার বিভাগের অটোনমি তাই খতম হয়ে গেলে আর কিছু বাকি থাকবে না। এটা এটা আমার কাছে এই গণতন্ত্রের পক্ষে একটা প্রচন্ড বিপদ সংকেত বলে মনে হয়, শুভ্র। ধন্যবাদ গৌতম দা, আপনি আজকে অসাধারণ একটা বিশ্লেষণ কিন্তু আমাদের দর্শকদের উপহার দিলেন। আমার মনে হয় আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদের মনের মধ্যেও অনেক রকম ভাবনা চিন্তা আপনাদের নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত আপনারা লিখে জানান, এবং আমরা সেই মতামতগুলো দেখে আমাদের পরবর্তী যে অনুষ্ঠানগুলোর আমাদের রূপরেখা আমরা সেগুলো ঠিক করি। অতএব আপনারা মন খুলে আপনাদের যা মনে আসছে আপনারা সেটা অবশ্যই লিখে জানাবেন। এবং সেই সঙ্গে এরকম অনুষ্ঠান যাতে আমরা আরো করার উৎসাহ পাই, সেই জন্য আমার এই চ্যানেলটি এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন, তাহলে আমাদের আরো বেশি উৎসাহ বৃদ্ধি হবে। আপনাদের সব, গৌতম দা আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনার মূল্যবান সময় দিয়ে এ সময় আসার জন্য। আর আপনাদের সবাইকে নমস্কার।